আজকে আমরা চীনের শিক্ষানীতিতে আসা এক বিশাল পরিবর্তন নিয়ে কথা বলবো। এটা এমন একটা বিষয় যা বিশ্বজুড়ে শিক্ষা খাতের নীতি নির্ধারক এবং গবেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চলুন দেরি না করে সরাসরি এই পর্যালোচনায় ঢোকা যাক। একবার ভাবুন তো, এমন একটা নীতির কথা যার একদিকে আছে লক্ষ লক্ষ শিশুর শৈশবকে চাপ মুক্ত করার একটা অসাধারণ প্রতিশ্রুতি, আর অন্যদিকে ঠিক ততটাই নির্মম বাস্তবতা, লক্ষ লক্ষ শিক্ষকের জীবিকা এক ঝটকায় কেড়ে নেওয়া। চীনে এই একটা সিদ্ধান্ত আসলে একটা গভীর দ্বন্দ্ব তৈরি করেছে, যার প্রভাব খুবই জটিল আর সুদূরপ্রসারী। কিন্তু প্রশ্নটা হলো, সরকার কেন এমন একটা কঠোর আর বিতর্কিত পদক্ষেপ নিতে বাধ্য হল? এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। দেখতে হবে এই নীতিটা চালুর আগে চীনের শিক্ষা ব্যবস্থা পরিবারগুলোর জন্য কতটা অসহনীয় একটা চাপে পরিণত হয়েছিল। 2021 সালের আগে চীনের লাখ লাখ পরিবারের কাছে শিক্ষা ছিল রীতিমতো একটা আর্থিক আর মানসিক বোঝা। প্রাইভেট কোচিংয়ের পেছনে বেতনের একটা বিশাল অংশ চলে যেত। আর এর ফলে কি হচ্ছিল? ছোটবেলা থেকেই বাচ্চাদের উপর শুরু হচ্ছিল এক তীব্র প্রতিযোগিতা আর ভয়াবহ মানসিক চাপ। শিক্ষা তখন আর 10-এর সেবা ছিল না, হয়ে উঠেছিল একটা লাভজনক আর খুব দামি ব্যবসা। এই যে একটা জাতীয় সংকট, এটা মোকাবেলা করতেই চীন সরকার একটা অত্যন্ত সাহসী, বলা যায় একটা আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। আর এই নীতির নামই হল ডাবল রিডাকশন পলিসি বা দ্বৈত হ্রাস নীতি। সহজ কথায় বলতে গেলে এই নীতির মূল লক্ষ্য ছিল দুটো জিনিস কমানো: এক, ছাত্রছাত্রীদের হোমওয়ার্কের বোঝা, আর দুই, স্কুলের বাইরে প্রাইভেট কোচিংয়ের পেছনে তাদের সময় আর পরিবারের টাকার খরচ। আইন করে লাভজনক টিউটরিং পুরোপুরি নিষিদ্ধ করা হলো, আর যত কোচিং সেন্টার ছিল সবগুলোকে অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে বাধ্য করা হলো। তবে এই পরিবর্তন কিন্তু হুট করে একদিনে আসেনি। 2016 সাল থেকেই সরকার লাভজনক প্রাইভেট স্কুলের উপর একটু একটু করে নিয়ন্ত্রণ বাড়াচ্ছিল। 2021 সালে এই ডাবল রিডাকশন নীতির মাধ্যমে সেই প্রক্রিয়াটা একটা চূড়ান্ত রূপ পেল। আর সরকার যে এই নীতি প্রয়োগে কতটা কঠোর তার প্রমাণ হলো অবৈধ টিউটরিং ফার্মকে বিশাল অঙ্কে জরিমানা করা। মানে এটা একটা পরিষ্কার বার্তা যে এই নীতি থেকে সরকার এক পাও পিছু হটবে না। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই নীতির ফলে সমাজে ঠিক কী ধরনের প্রভাব পড়ল? এর ভালো এবং মন্দ দুটো দিকই আমরা এখন একটু খতিয়ে দেখব। এই স্লাইডটা দেখলেই ছবিটা একদম পরিষ্কার। একদিকে পরিবারগুলোর কোচিংয়ের খরচ কমেছে, বাচ্চাদের ওপর থেকে পড়াশোনার চাপ কমায় তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে। এমনকি ধারণা করা হচ্ছে শিক্ষার খরচ কমার কারণে মানুষ সন্তান নিতে আরও উৎসাহিত হতে পারে, যা দেশের জন্মহার বাড়াতে সাহায্য করবে। কিন্তু মুদ্রার অপর পিঠের গল্পটা বেশ ভয়াবহ। লক্ষ লক্ষ শিক্ষক রাতারাতি চাকরি হারিয়েছেন, তাদের পরিবারগুলো পড়েছে অর্থনৈতিক সংকটে, আর তাদের জন্য বিকল্প পেশার সুযোগও কিন্তু খুব সীমিত। সামাজিকভাবে এই নীতির উদ্দেশ্যটা কিন্তু খুবই মহৎ ছিল, শিক্ষায় সমতা আনা এবং শিক্ষাকে মুনাফার ঊর্ধ্বে তুলে একটা সমাজসেবা হিসাবে প্রতিষ্ঠা করা। কিন্তু বাস্তবে জন্ম নিয়েছে কিছু নতুন চ্যালেঞ্জ। ধনী পরিবারগুলো ঠিকই আইনের ফাঁকফোকর খুঁজে বের করছে, যা বৈষম্য কমানোর বদলে আরও বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে। এর পাশাপাশি অনেকেই প্রশ্ন তুলছেন, এই কঠোর নিয়ন্ত্রণের ফলে দীর্ঘমেয়াদে শিক্ষার মান আর একাডেমিক উদ্ভাবনী ক্ষমতা কি কমে যাবে? তো ধনী পরিবারগুলো কিভাবে এই নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছে? তারা তাদের সন্তানদের চীনের মাটিতেই কিন্তু খুব দামি আন্তর্জাতিক স্কুলগুলোতে ভর্তি করছে। এছাড়া দেশের বাইরে থেকে চালানো হয় এমন অনলাইন টিউটরিং প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা ঠিকই প্রতিযোগিতায় এগিয়ে থাকার সুযোগ করে নিচ্ছে। ফলে কাগজে কলমের সমতা আনার চেষ্টা হলেও বাস্তবে কিন্তু বৈষম্যের রাস্তাটা খোলাই থাকছে। চীনের এই মডেলটা এখন সারা বিশ্বের শিক্ষানীতি নির্ধারকদের জন্য একটা বড় কেস স্টাডি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে সব দেশে প্রাইভেট টিউটরিং একটা বিশাল আর প্রতিষ্ঠিত শিল্প, সেখানে কি এমন একটা নীতি কার্যকর করা সম্ভব? চলুন প্রশ্নটাকে আরও নির্দিষ্ট করে ভাবা যাক। ভারত বা বাংলাদেশের মতো দেশ, যেখানে কোচিং আর প্রাইভেট টিউশন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান আর কোটি কোটি টাকার একটা অর্থনীতি, সেখানে কি চীনের মতো একটা নীতি হুট করে চাপিয়ে দেওয়া সম্ভব? সত্যি বলতে ভারত বা বাংলাদেশে এই নীতি প্রয়োগ করতে গেলে ভয়াবহ সংকট তৈরি হতে পারে। প্রথমত, লক্ষ লক্ষ শিক্ষক রাতারাতি বেকার হয়ে পড়বেন, যা একটা সামাজিক বিপর্যয় তৈরি করবে। দ্বিতীয়ত, আমাদের সরকারি স্কুলগুলোর ওপর যে বিপুল চাপ তৈরি হবে তা সামলানোর মতো পরিকাঠামো বা শিক্ষক আমাদের নেই। আর সবশেষে চীনে যা হয়েছে এখানেও তার পুনরাবৃত্তি হবে। ধনীরা ঠিকই বিকল্প পথ খুঁজে নেবে এবং সামাজিক বৈষম্য হয়তো আরও বাড়বে। এই পুরো আলোচনাটা আমাদের একটা একদম মৌলিক এবং দার্শনিক বিতর্কের সামনে এনে দাঁড় করায়। আর সেই বিতর্কটা হলো, শিক্ষার আসল চরিত্রটা কী?
এটা কি একটা কেলাবেচার পণ্য নাকি একটা মৌলিক সামাজিক সেবা? এই উক্তিটাই চীনের সরকারের দৃষ্টিভঙ্গিকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে। তাদের কাছে শিক্ষা কোনোভাবেই মুনাফা করার মাধ্যম হতে পারে না। এটা একটা অধিকার এবং রাষ্ট্রের দায়িত্ব, যা সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। আর এখানেই আমরা আজকের বিশ্লেষণটা শেষ করতে চাই একটা বড় প্রশ্ন রেখে। শিক্ষাকে কি পুরোপুরি ব্যবসা থেকে আলাদা রাখা সম্ভব, নাকি এর বাণিজ্যিকরণ ছাড়া বিশ্বমানের উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাও অসম্ভব? এই দুই চরম বাস্তবতার মধ্যে ভারসাম্য খোঁজার ভেতরেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার আসল রূপরেখা।